ভাইয়া, কেকটা কেমন হয়েছে? আরশাদ উত্তরে কিছুই বলল না, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রনির দিকে। দৃষ্টি দিয়ে বুঝিয়ে দেওয়া তার কারচুপি আরশাদ ধরে ফেলেছে। সেই থেকে রনি আর আকাশ কোথায় যেন উধাও, তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কেক নিয়েও আর কিছু বলল না আরশাদ। অদ্ভুত সুন্দর উৎসব মুখরতা চলছে বাড়ি জুড়ে। এই পরিবেশটা শুধু শুধু নষ্ট করার কোনো মানে হয় না। তাছাড়া এমন গুরুতর কোনো পাপও করেনি ওরা। ওরাকে পরে দেখে নেওয়া যাবে। মেয়েটা আজকাল কোনো কথাই শুনতে চাইছে না। তাকে যা করতে বারণ করা হয় সে ঠিক সেটাই করছে। এভাবে তো চলতে দেওয়া যায় না। কঠোর একটা শাস্তি এবার ওরাকে দিতেই হবে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টা। পরিবারের সকলে মিলে হইচই আড্ডার মাঝে অদ্ভুত একটা সময় পার করে দিল। সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই ক্লান্ত। যে যার মতো করে তাই ঘুমাতে চলে গেল। কাল সকালে তো আবার ঢাকার ফ্লাইট। আজ শেষ দিন বলে কথা ঘুমাতে গেল দিশা এবং মেহেরের সঙ্গে। এই কয়দিনে ওরা দুজন তার বেশ ভালো বন্ধুতে পরিণত হয়েছে। ফ্রেশ হয়ে এসে বালিশে মাথা রাখলো ওরা। আজকাল অল্পতেই বেশ ক্লান্ত হয়ে পড়ে সে। কাল ঢাকায় ফিরে যাচ্ছে, অথচ গোছগাছ এখনো করা হয়নি। তীব্র ক্লান্তি এসে জড়িয়েছে সমস্ত শরীরে। গোছগাছ না হয় কাল সকালে করা যাবে। এতক্ষণে আরশাদও ফ্রেশ হয়ে এসেছে। কালো টি শার্ট এবং কালো ট্রাউজারে তাকে দেখতে অপূর্ব লাগলো। অরার চোখে ঘোর লেগে গেল। দৃষ্টি সরিয়ে নেওয়ার প্রয়োজনও বোধ করছে না। আরশাদ বিছানায় অরার পাশে বসতে বসতে হালকা গলায় বলল, কি সর্বনাশ! আমার বউ যদি আমার দিকে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তাহলে বাকিরা কি করবে? মুহূর্তে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল অরা। পায়ের কাছে রাখা ব্ল্যাঙ্কেটের ভাঁজ খুলতে খুলতে আরশাদ বলল, কেকটা কতক্ষণে বানালে? অরা উঠে বসে অবাক গলায় বলল, তুমি বুঝলে কি করে? আরশাদ পাল্টা উত্তর দিল। আমি যে বুঝবো না এটা তুমি ভাবলে কি করে? অরা আমতা আমতা করে বলল, সরি আরশাদ, রনি আর আকাশ একেবারেই কেক বানাতে পারে না। আমার কাছে এসে এত রিকোয়েস্ট করলো তাই। আরশাদ গায়ে ব্ল্যাঙ্কেট টেনে বিছানায় হেলান দিয়ে বসতে বসতে বলল, বানিয়ে যখন ফেলেছো তখন এত কৈফিয়ত দেওয়ার কি আছে? অরা খানিকটা স্বস্তি পেয়ে বলল। তার মানে তুমি রাগ করনি? আরশাদ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ করেছি। তুমি আমার কথা না শুনলে আমি রাগ করতে পারি? মনে মনে মৃদু ধাক্কা খেলো ওরা। এ জীবনে অগণিতবার রাগতে দেখেছে সে আরশাদকে, তবে কোনোবারই তো রাগের এমন বহিঃপ্রকাশ ঘটেনি। আরশাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল, এখন তোমাকে শাস্তি পেতে হবে। অরা সংশয় মাখা গলায় বলল। কি শাস্তি? আরশাদের দুষ্টুমি সুরে বলল, আজ থেকে আগামী 7 দিন প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে তুমি আমাকে গুনে গুনে 100 না 200টা চুমু দিবে। সঙ্গে সঙ্গে এর রক্তিম বর্ণ ধারণ করলো অরার গাল দুটো। বিয়ের এতগুলো দিন হয়ে গেল, অথচ এই ছেলের অসভ্যতার গেল না। অরা লজ্জারাঙা গলায় বলল, কি? এটা আবার কোন দেশি শাস্তি? বাংলাদেশি শাস্তি। আমি এইসব শাস্তি টাস্তি মানতে পারবো না। আরশাদ মজার ছলে বলল, ভালো শাস্তি দিলাম তো মানবে কি করে? না, এই পৃথিবীতে ভালো মানুষের দামই নেই। কঠিন শাস্তি দিই তাহলে। বাবু আসার আগ পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবে না তুমি। শুধু বাড়ির বাইরে কেন, বেডরুম থেকে লিভিং রুমে যেতে পারবে না। অরা ভ্রু কুচকে বলল, ভয় দেখাচ্ছ? সত্যি বলছি। সত্যি কথা তুমি ভয় পেয়ে গেলে আমার কি করার? আরশাদের কথার কোনো প্রকার উত্তর না দিয়ে অরা ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ল তার পাশে। কয়েক মুহূর্ত কেটে যেতেই আরশাদ অরার চুলে হাত বুলিয়ে বলল, তো কি ঠিক করলে? অরা না বোঝার ভান করে বলল, কোন বিষয়ে? কোন শাস্তিটা নেবে, ভালোটা নাকি খারাপটা? অরা হাই তুলতে তুলতে বলল, কোনোটাই না। একটা তো নিতেই হবে। ওরা তুমি ভালো মানুষই করে কেক বানাতে পারবে, অকারণে ধকল নিতে পারবে, আর শাস্তি নিতে পারবে না? এটা কেমন কথা? চুপ করে রইল অরা। বেশ বুঝতে পারছে আজ তার নিস্তার নেই। এই ছেলে তাকে দিয়ে এর নিজের উদ্দেশ্য সফল করিয়ে তবেই ছাড়বে। আরশাদ রহস্যের হাসি হেসে বলল, শুধু শুধু সময় নষ্ট না করে চুমুগুলো দিয়েই ফেলো। জানোই তো সেই 7 সকালে উঠতে হবে। এত অসভ্য কেন তুমি? তোমার মতো বউ পেলে মানুষকে একটু একটু অসভ্য হতেই হয়। এখন কথা না বলে কাজ শুরু করো তো। অরা এক হাত আরশাদের গালের উপর রেখে আরেক গালে দিল তার ঠোঁটের মোহনীয় স্পর্শ। এখন তার লজ্জা করছে না। ভালোবাসাবাসীর এই মুহূর্তগুলো তার মাঝে প্রকাণ্ড এক ভালো লাগার ঝড়ের সৃষ্টি করে। গাড়ির কালো কাজগুলোতে মাথা ঠেকিয়ে প্যাসেঞ্জার সিটে বসে রয়েছে অরা। এই গাড়িটা আরশাদ এবং তার অসংখ্য সুন্দর মুহূর্তের সাক্ষী। এই গাড়ির ছাদটা
খুলে রাখা যায়। ছাদ খোলা গাড়িতে বসে একবার তারা দুজনে গভীর রাতে জ্যোৎস্না বিলাস করতে বেরিয়েছিল। দিনের আলোয় সে সুযোগ নেই। সুপারস্টার আস্বাদক ছাদ খোলা গাড়ি নিয়ে বের হলে ঢাকার ব্যস্ত রাস্তার ব্যস্ততা বহুগুণ বেড়ে যাবে। ড্রাইভ করতে করতে আর চোখে অরাকে পর্যবেক্ষণ করে নিল আস্বাদ। তারা ঢাকায় ফিরেছে গতকাল। সেই থেকে লক্ষ্য করছে মেয়েটা কেমন গম্ভীর হয়ে আছে। ঠিক গম্ভীরও বলা চলে না, স্বাভাবিকভাবে হাসছে, গল্প করছে, তবে হঠাৎ হঠাৎ ডুব দিচ্ছে কোনো এক অজানা ভাবনায়। আশাদ হালকা গলায় বলল, মন খারাপ? অন্যমনস্ক অরা আচমকায় সম্বিত ফিরে পেয়ে বলল, কার? আমার? কই না তো। তাহলে এমন গম্ভীর হয়ে কি ভাবছো? অরা সহজ ভঙ্গিতে বলল। তেমন কিছু না। আশাদ ভ্রু উপরে তুলে বলল, তেমন কিছু না হলে কিছু একটা যেটা আমার বউকে ভাবাচ্ছে। আর আমার বউয়ের মস্তিষ্কে তো আমি ছাড়া অন্য কোনো চিন্তা থাকার কথাই না। ব্যাপারটা কি? অরা হেসে ফেলে বলল। সত্যি আরশাদ, বলার মতো কিছুই না। আশাদ কৃত্রিম সন্দেহ দেখিয়ে বলল, বলার মতো কিছু না নাকি বলতে চাইছো না? এই ছেলেটা নিয়ে আর পারা যায় না। অরার মাঝে কোনো উদ্বেগে ছড়াছড়ি হলে সেই উদ্বেগে নিজে গা না ভাসানো পর্যন্ত শান্তি নেই আশাদের। যে ভাবনাগুলো ওরাকে ভাবাচ্ছে তা নেহাত তুচ্ছ। তুচ্ছ হলেও জানা চাই আশাদের, না হলে আজ সারাদিন জ্বালাবে। ফোন করে করে বলবে মন খারাপ কেন, বললে না তো। ওরা কোনো উপায়ন্তর না পেয়ে বলল, আমরা যখন ওই বাড়িতে ছিলাম তখন বড় মামি। চিন্তার মৃদু স্রোত বয়ে গেল আশাদের উপর দিয়ে। প্রত্যেকটা পরিবারে এমন কিছু আত্মীয় থাকে যাদের আশেপাশের প্রতিটা মানুষের জীবনে নাক না গলালে চলে না। ভালো মন্দ না বুঝলেও তাদের মানুষের জীবন নিয়ে একটা না একটা মন্তব্য করতেই হবে। সে দলের বিশিষ্ট এক সদস্য আশাদের বড় মামি। ছোটবেলায় মানুষটা তার আর তার কাজিনদের জীবন বলতে গেলে অতিষ্ঠ করে ফেলেছিলেন। যখনই বাড়িতে আসতেন আগ্রহ নিয়ে পরীক্ষার নাম্বার জিজ্ঞেস করতেন। পরীক্ষায় তারা যে নম্বরই পেয়ে থাকুক না কেন তিনি মুখ বিকৃত করে বলতেন, এটা কোনো নাম্বার হলো? লেখাপড়া তো দেখছি কিছুই করিস না, সারাদিন করিসটা কি? তোর মাকে বলে দেবো যেন তোকে হোস্টেলে পাঠিয়ে দেয়। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, ওরা কেউই আর স্কুল পড়ুয়া শিশু নেই। তবে ওনার স্বভাব এখনো আগের মতোই আছে। কাজিনরা অবশ্য এখন আর তাকে তেমন একটা পাত্তা দেয় না। এই বড় মামি আবার ওরাকে উল্টাপাল্টা কিছু বলে বসেনি তো? ওরাকে তার এই উদ্ভট বৈশিষ্ট্যের ব্যাপারে বলা হয়নি। বললে হয়তো মেয়েটা আগে ভাগে সাবধান হয়ে যেতে পারত। আশাদ ভ্রু কুচকে বলল, বড় মামি কি? ওরা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, না থাক। আশাদ থমথমে গলায় বলল, অর্ধেক কথা বলে থেমে যাও না তো। ওরা কি বলেছে মামি? ওরা ইতস্তত করে বলল, জিজ্ঞেস করেছেন আমরা এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিলাম। আশাদ বিস্মিত এবং কিঞ্চিত বিরক্ত স্বরে বলল। হ্যাঁ? বিস্ময়ে রীতিমতো হকচকিয়ে গেছে আশাদ। এটা আবার কেমন প্রশ্ন? বাচ্চা নেওয়াটা একেবারে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে অন্য কেউ প্রশ্ন করেই বা কি করে? ওরা আমতা আমতা করে বলল, না মানে তুমি এখন ক্যারিয়ারের পিকে, আমিও কেবল প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এখনই কেন? বিস্ময় যেন শেষই হচ্ছে না আশাদে। তার ব্যক্তিগত জীবন নিয়ে এত চিন্তা কিসের মানুষের? ক্যারিয়ারের পিক থাকার সাথে বাচ্চার সম্পর্ক কি? বাচ্চা এলে কি তার ক্যারিয়ারের পিক শেষ হয়ে যাবে? এমন উদ্ভট চিন্তা ভাবনা কোথা থেকে যে মানুষ খুঁজে পায়? ওরা শুকনো গলায় বলল, আমি বলেছি আমরা কোনো কিছু সেভাবে প্ল্যান করিনি। ওরা হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, তবে তাকে মাঝপথে থামিয়ে দিয়ে আশাদ তীক্ষ্ণ স্বরে বলল, এক সেকেন্ড। আমরা প্ল্যান করেছি কি না করেছি সেটার কৈফিয়ত তাকে দিতে হবে কেন? ওরা চুপ করে রইল। নিজেদের ব্যক্তিগত ব্যাপারে সেও এত কথা বলতে চায়নি বড় মামিকে, কিন্তু তিনি এমনভাবে চেপে ধরলেন যে না বলে আর পারাই গেল না। আশাদ বিরক্ত ভঙ্গিতে বলল, সমাজের মানুষদের নিয়ে আর পারা যায় না। বাচ্চা না নিলে বলে বাচ্চা নিচ্ছিস না কেন, আর বাচ্চা নিয়ে ফেললে বলে এত জলদি নিচ্ছিস কেন। আমি বুঝি না বাচ্চা নেওয়ার মতো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কেউ কিভাবে নিজের কমেন্ট পাস করতে পারে। ওরা গম্ভীর ভঙ্গিতে বলল, তুমি মামিকে ভুল বোঝো না আরশাদ। রনি আসলে তাদের আনপ্ল্যান্ড চাইল্ড ছিল তো। মামা মামি দুজনেই তখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ করে রনি এসে যাওয়ায় তাদের সম্পর্ক আর আগের মতো থাকে না, ভালোবাসাটাও নাকি হারিয়ে যায়। আমি ভাবছিলাম আমাদের সাথেও যদি এমনটা হয়। ওরার কথাগুলো মন দিয়ে শুনল আশাদ। মাঝে টু শব্দ পর্যন্ত করলো না। কথাগুলো শেষ হতেই আশাদ রহস্যের ভঙ্গিতে হেসে উঠল। ওরা আহত গলায় বলল, তুমি হাসছো? আশাদ কোনো ক্রমে হাসি থামিয়ে বলল, হাসির কথা বলে হাসবো না? হাসির কথা কখন বললাম? তোমার মনে হয় বাবু আসলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে? ওরা এবার নিজেই লজ্জা পেয়ে গেল। এমনটা ভাবার কোনো কারণই নেই। আশাদের ভালোবাসার প্রতি তার অগাধ ভরসা আছে। কোনো ক্রমে কোনো অবস্থাতেই তা ফুরিয়ে যাবার নয়। ওরা লজ্জিত ভঙ্গিতে বলল, না মানে আশাদ হেসে হালকা গলায় বলল,
সিরিয়াসলি ভেবে দেখো, তোমার কি মনে হয় বাবু এসে গেলে আমি তোমাকে কোনো অংশে কম ভালোবাসবো, নাকি তুমি আমাকে কম ভালোবাসবে? ওরা গাল ফুলিয়ে বলল। না, সেটা কি করে সম্ভব? আরশাদ আদুরে ভঙ্গিতে ওরার গাল টিপে দিয়ে বলে। প্রত্যেকটা সম্পর্কে আলাদা, বুঝলে ম্যাডাম? প্রত্যেকটা সম্পর্কের ধরন আলাদা, গভীরতা আলাদা। একটা সম্পর্ক দিয়ে অন্য সম্পর্কগুলোকে জাজ করা ঠিক না। মুগ্ধ দৃষ্টিতে আরশাদের দিকে তাকিয়ে রইল। প্রত্যেকটা পরিস্থিতিতে এই মানুষটা এত পজিটিভ থাকে কি করে? বুঝলাম। আরশাদ কোমল স্বরে বলল। এখন একটু হাসুন। নিজের অজান্তেই প্রসন্ন হাসি ফুটে উঠল ওরার ঠোঁট জুড়ে। ওরা যখন হাসে তখন কেবল তার ঠোঁটই নয়, চোখ দুটো হেসে ওঠে। নির্ঘাত তার অন্তরটাও হেসে ওঠে একইভাবে। কাল চেক আপ আছে, মনে আছে তো? ওরা অবাক ভঙ্গিতে বলল। ওহ, একদমই ভুলে গিয়েছিলাম। কাল তো আমি সীমাকে বলেই রেখেছি ওর বাড়িতে যাব। চেক আপের পর চলে যাও। আমি তো সীমাকে বলে রেখেছি সকাল সকালই ওর বাড়িতে হাজির হব। এই ব্যাপারে কোনো ফাঁকিবাজি চলবে না ওরা। কালকের দিনটা নিয়ে আমি কতটা এক্সাইটেড তুমি জানো? কেন? কাল কি? আরশাদ মজার ছলে বলল। এটাও ভুলে গেছো? তোমার কি বুড়ো মানুষের মতো ভুলে যাওয়ার রোগ হলো নাকি? ওরা হাসি মুখে ভ্রু কুচকে বলল। হ্যাঁ হয়েছে, এখন বলবে তো কাল কি? আরশাদ উদ্গ্রীব ভঙ্গিতে বলল। কাল আমার বাবুর হার্টবিট শুনতে পাবো। 2 সপ্তাহ আগেই বাবুর হার্টবিট এসেছে। সেবার কেন জানি ডক্টর শোনেননি, তাদেরকে শোনাননি। তবে আগামীকাল চেক আপে তারা দুজনেই শুনতে পারবে ওই কাঙ্ক্ষিত ধ্বনি। মনে পড়ায় ওরা উৎফুল্ল ভঙ্গিতে বলল। তাই তো। আরশাদ একরাশ উচ্ছ্বাস নিয়ে বলল। ওর হার্টবিট রেকর্ড করে নিয়ে আসবো, বুঝলে? সারাদিন কানে এয়ারপড গুজে ওটাই শুনতে থাকবো কেবল। সিনেমা জগৎ নিয়ে একটা গুজব প্রচলিত আছে। বাইরের জগৎটায় নাকি থাকে সেলিব্রিটিদের প্রাধান্যের শীর্ষে। পরিবার নিয়ে এরা বেশি একটা মাথা ঘামায় না। এ কারণে সেলিব্রিটিদের বড় একটা অংশের সংসার ভেঙে যায়। নিতান্তই গুজব বটে। পরিবার যে একটা মানুষের কাছে কতটা গুরুত্বের আরশাদকে না দেখে বোঝার উপায় নেই। বাবুর হার্টবিট রেকর্ড করে আনার কথা যখন বলছিল তার চোখ দুটো জলজল করে উঠেছিল। আরশাদ, হুম। ওরা মোহনীয় কণ্ঠে বলল। তোমার ভালোবাসা এত সুন্দর কেন? আরশাদ রহস্যের হাসি হেসে বলল। তোমার কমপ্লিমেন্টগুলো এত সুন্দর কেন? আসলেই তো, এত সুন্দর কেন তাদের ভালোবাসা? এমন শুভ্র সুন্দর ভালোবাসা নাকি হারিয়ে যাবে বাবু এলে? মনে মনে হেসে উঠল ওরা। শুধু শুধুই দুশ্চিন্তা করছিল সে। অফিসে আজ বিন্দুমাত্র অবসর নেই ওরার। একে তো 3 দিনের জমে থাকা কাজ, তার উপরে আবার নতুন নতুন সব ঝামেলা। 2 মিনিট পর পর কেউ না কেউ আসছে তার কেবিনে কিছু একটা অ্যাপ্রুভ করাতে অথবা সাইন করাতে। আবার কেউ আসছে ফাইল চেক করাতে। ইতিমধ্যেই মাথা ধরে গেছে ওরার। মাথা ধরিয়ে দেওয়ার মতো মিটিংগুলো তো এখনো পড়েই আছে। এই মাসের মাঝামাঝিতে কালিয়াকৈরে শুরু হয়েছে কে ফিল্মসের পরবর্তী সিনেমা ছাইয়ের। কালিয়াকৈর জায়গাটা গাজীপুর থেকে বেশ দূরে। সেখানে একটা গোটা গ্রামের সেট তৈরি করা হয়েছে। সিনেমায় গল্পটা শুরু হয় এক অগ্নিকাণ্ডের মাধ্যমে। একদিন হুট করে গোটা গ্রামে আগুন লেগে যায়। শত শত পরিবার ঘরছাড়া হয়ে রাস্তায় নেমে পড়ে। আজকাল অগ্নিকাণ্ডের দৃশ্যগুলো ভিএফএক্স এর মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। তবে পরিচালক এতে রাজি হননি। তিনি চেয়েছেন পর্দায় আগুন যাতে দর্শক হলে বসে অনুভব করতে পারে। তার ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় দৃশ্য ধারণ শেষে পুরো সেটে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবকিছু পূর্ব পরিকল্পনা মোতাবেকই চলছিল। আগুনের দৃশ্যগুলো সুন্দরভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া ধারণ করা গেছে। ঝামেলা বেঁধেছে পরবর্তীতে। শুটিংয়ের জন্য সেট হিসেবে যে বাড়িঘর তৈরি করা হয়েছিল ওগুলো ছিল মূলত ক্ষণস্থায়ী কার্ডবোর্ডের তৈরি। তবে এই বাড়িগুলোর মধ্যে নাকি আসল কয়েকটা বাড়ি ছিল। আগুন সেসব বাড়িতেও লেগেছে। আসল বাড়িঘরের বাসিন্দারা খেপে গেছে। শুটিং করতে দিচ্ছে না, পুলিশ আনবে বলে হুমকি ধামকি দিচ্ছে। তাদের ক্ষতিপূরণ চায়। ওরা ভেবে পায় না শুটিং সেটের মাঝে আসল বাড়িঘর থাকবে কেন? যারা সেট বানিয়েছে এটা কি তাদেরই অবহেলার ফল? ফোনে অনেকটা সময় ধরে কথা হলো ছাই সিনেমার পরিচালকের সঙ্গে। তাকে বেশ কিছু নির্দেশনা দিল ওরা, যদিও এই ঝামেলা সহজে মিটবে বলে মনে হচ্ছে না। দুপুরের দিকে মিটিংয়ে ঢুকলো ওরা। কে ফিল্মসের ক্রিয়েটিভ টিম এদিকে নতুন ঝামেলা বাঁধিয়ে বসেছে। গত মাসে পরিচালক আদনান রহমানের সঙ্গে একটা নতুন সিনেমা চুক্তি স্বাক্ষর করেছে কে ফিল্মসের। একটা সিনেমার চূড়ান্ত গল্প হয়ে গেলে প্রথম চুক্তিটা পরিচালকের সঙ্গে সম্পাদন করে কে ফিল্মস। গল্প চূড়ান্ত হয়ে গেলে পরিচালককে স্ক্রিপ্ট জমা দিতে হয় এখানে। তার স্ক্রিপ্ট যাচাই বাছাই করে ক্রিয়েটিভ টিম। কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করতে বলে। আদনানের স্ক্রিপ্ট পড়ার পরও একগাদা সংশোধন দেয়। তবে আদনান স্ক্রিপ্টে বিন্দুমাত্র পরিবর্তন আনতে নারাজ। ক্রিয়েটিভ টিম তাই ওরাকে পরামর্শ দিয়েছে এই সিনেমাটা একেবারে বাতিল করে দিতে। স্ক্রিপ্টে গোজামিলের কারণে কিছুদিন আগেই নক্ষত্র সিনেমাটিকে রিশুটে পাঠিয়েছে আরশাদ। একই ভুল যাতে আবার না হয় তাই এই সিদ্ধান্ত। ক্রিয়েটিভ টিমের হেড জুথি। এছাড়াও এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য হাবিব এবং কেয়া।
ক্রিয়েটিভ টিমে আরও অনেক সদস্য রয়েছে, তবে যে কোনো জরুরি মিটিংয়ে 3 জনই থাকে। আজ কিভাবে যেন মিটিংয়ে ঢুকে গেছে মাহমুদ। তার অতিরিক্ত কথার কারণে এমনিতেই জুথির অপছন্দের তালিকায় চলে গেছে। এমন গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাই মাহমুদের উপস্থিতি মোটেও স্বস্তি দিচ্ছে না তাকে। ওরা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি বুঝলাম না, তোমাদের সাথে বসেই তো গল্পটা ফাইনালাইজ করলাম, হঠাৎ কি এমন হলো যে সিনেমাই বাতিল করে দিতে বলছো? জুথি ভদ্রভাবে বলল, ম্যাম, আপনি একবার প্লিজ সময় নিয়ে গল্পটা পড়ে দেখুন। পড়েছি জুথি, সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সমস্যাটা স্ক্রিন প্লেতে ম্যাম। গল্পটা শুনতে যতটা ভালো লাগছিল, স্ক্রিপ্টে সাজানোর পর তার মান ততটা ভালো নেই। আরশাদ স্যার তো এই স্ক্রিন প্লের সমস্যার কারণে নক্ষত্র সিনেমাটা রিশুটে পাঠালেন। এই জন্য শুরু থেকেই আমরা ঝামেলা এড়িয়ে যাচ্ছি। ওরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, একটা সিনেমার এগ্রিমেন্ট সাইন হয়ে গিয়েছে, ডিরেক্টরকে আমরা কমিটমেন্টও দিয়ে ফেলেছি, চাইলেই তো আর সিনেমা বাতিল করে দেয়া যায় না। স্ক্রিপ্টে চেঞ্জ করতে বলো, দরকার হলে পুরো স্ক্রিপ্টে বদলে ফেলুক। হাবিব দীর্ঘশ্বাস ফেলে বলল, এইটাই তো সমস্যা ম্যাম, ডিরেক্টর স্ক্রিপ্ট চেঞ্জ করতে রাজি না। তিনি এক চুলও চেঞ্জ করবে না তার স্ক্রিপ্ট। দুশ্চিন্তার দমকা হাওয়া বয়ে গেল ঘরের মাঝে। নীরবতায় সকলেই গম্ভীর হয়ে মনে মনে সমাধান খুঁজে বেড়াতে ব্যস্ত। আচমকায় নীরবতায় ছেদ ফেলল মাহমুদের উৎফুল্ল কণ্ঠস্বর। ম্যাম, আমার একটা সাজেশন ছিল। ওরা কিছু বুঝে ওঠার আগে জুথি চোখ রাঙিয়ে বলল, মাহমুদ, নো। মাহমুদের অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল জুথির দিকে। এই অফিসে দেখি তার মতো মত প্রকাশের কোনো স্বাধীনতাই নেই। ক্রিয়েটিভ টিমের একজন সদস্য যদি নির্ভয়ে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশে না আনতে পারে, তাহলে আর এই চাকরি করে কি লাভ? কিয়া শুকনো মুখে বলল। ওরা তীক্ষ্ণ স্বরে বলল, ডিরেক্টরের সাথে এগ্রিমেন্ট সাইন হয়ে যাওয়ার পর একটা সিনেমা বাতিলের মানে নিশ্চয়ই জানো। তার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েও শেষমেশ কাজটা না করা, এটা তো অন্যায়, তাই না? তিনি চাইলেই পারেন সাংবাদিকের কাছে গিয়ে এ নিয়ে কথা বলতে, সাংবাদিকরাও রংচং মাখিয়ে লেখালেখি করবে, এতে আমাদেরই গুডউইল নষ্ট হবে। মাহমুদ আবারও লাফিয়ে পড়ে বলল। ম্যাম, তাকে আবারও কথা বলার সুযোগ না দিয়ে হাবিব বলল, আর উনি যেটা করেছেন সেটা অন্যায় না ম্যাম। পৃথিবীর কোনো স্ক্রিপ্টই তো পারফেক্ট নয়। আমরা তাকে তার স্ক্রিপ্টটা পারফেক্ট করে নেওয়ার সুযোগ দিচ্ছি, তাকে নতুন সাজেশন দিচ্ছি। আমাদেরও যে ক্রিয়েটিভিটি আছে এটা সে মানতেই রাজি নয়। মাহমুদ হাল না ছেড়ে দিয়ে আবারও চেঁচিয়ে উঠে বলল। ম্যাম, আমার একটা সাজেশন ছিল ম্যাম। ওরা এক প্রকার বিরক্ত হয়েই বলল। কি সাজেশন মাহমুদ? মাহমুদ হাসি হাসি গলায় বলল, এখন থেকে আমরা একটা গল্প সিলেক্ট করার পর ডিরেক্টরকে বলবো 3 থেকে 4টি স্ক্রিপ্ট দিতে, একই গল্প নিয়ে বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে, একটার সাথে কোনো একটার মিল থাকবে না, তাহলে আমাদের এমন ঝামেলার পোহাতে হবে না। ঘর জুড়ে নীরবতার হাওয়া বয়ে গেল। এতটা সময় সকলে ঝামেলা নিয়ে ভাবতে ব্যস্ত থাকলেও ক্ষণিকের জন্য তাদের মনে জায়গা করে নিয়েছে বিরক্তি। জরুরি মিটিংয়ের মাঝে মাহমুদ এমনভাবে লাফালাফি করছিল, ওরা ভেবেছিল তার কাছে কোনো জোরালো সাজেশন থাকলেও থাকতে পারে। প্রকৃতির রাগ জিনিসটা তিল পরিমাণে দেয়নি ওরার মাঝে, তবু এমন জটিল পরিস্থিতিতে মাহমুদের অহেতুক সাজেশন শুনে তার মাঝে রাগের মাত্রা বেড়ে যাচ্ছে। ওরা কঠিন গলায় বলল, এই সাজেশন দেওয়ার জন্য এতক্ষণ লাফাছিলে তুমি? ওরার এমন প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল মাহমুদ। মনে মনে সে ধরেই নিয়েছিল তার সাজেশনে রীতিমতো মুগ্ধ হয়ে যাবে এ ঘরে উপস্থিত সকলে। মাহমুদ আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, তার আগেই ওরা বিরক্ত ভঙ্গিতে বলল, মাহমুদ, এখানে একটা সিরিয়াস মিটিং চলছে, স্টপ বিং আ চাইল্ড। যদি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, মাহমুদ, আউট। মাহমুদ কাচুমাচু ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে গেল। দীর্ঘ মিটিং শেষে সিদ্ধান্ত হলো আদনান সাহেবকে অফিসে ডেকে তাকে বুঝিয়ে বলা হবে যাতে স্ক্রিপ্টে পরিবর্তন আনতে তিনি রাজি হয়ে যান। মিটিং শেষে খানিকটা বিশ্রাম পেল ওরা। বেচারির উপর দিয়ে আজ প্রচুর ধকল গেছে। এতটা ধকল নেওয়া মোটেও ঠিক হচ্ছে না। ধকল তো আর তার একার উপর পড়ছে না, তার ভেতরে লুকিয়ে থাকা ছোট্ট সুপারস্টারের উপরেও পড়ছে। বিশ্রাম পেয়েও মনের মাঝে এক প্রকার অস্বস্তি রয়ে গেল। বকাঝকা ওরার স্বভাবে নেই। আজ পর্যন্ত অফিসের কারো সঙ্গে উঁচু গলায় কথা বলেনি সে। কেউ ভুল করলে তাকে বুঝিয়ে বলেছে। আজ তবে কেন মাহমুদকে ওভাবে বকতে গেল সে? এরই নাম তাহলে মুড সুইং। প্রেগন্যান্সির বড় একটা সময় জুড়েই মুড সুইং এর বিচরণ। চোখের পলকের আগেই নাকি মনের অনুভূতি বদলাতে থাকে। আগেভাগে এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়েছিলেন ডক্টর। এক প্রকার অনুশোচনা থেকেই মাহমুদকে নিজের কেবিনে ডেকে পাঠালো ওরা অনুতপ্ত স্বরে বলল, আম সরি, আমি অফিসে কাউকে এভাবে বকাঝকা করি না, কিন্তু আজ। মাহমুদ ব্যস্ত ভঙ্গিমায় বলল, আপনি সরি বলছেন কেন ম্যাম? আপনার মতো মানুষ আমাকে সরি বলবে?
এটা কোনো কথা? বকাটা তো আমার প্রাপ্য ছিল। আপনার বকা খেয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পরেই বুঝতে পারলাম কি বোকার মতো কাজ করেছি। একটা মানুষ একই গল্প নিয়ে ৩-৪টা স্ক্রিপ্ট কিভাবে লিখবে? এটা আবার সম্ভব নাকি? ওরা কিঞ্চিত হাসি হেসে বলল, সম্ভব, তবে সেটা একজন ডিরেক্টরকে বলা যায় না। তার উপরে অনেক চাপ পড়বে। তুমি তো নতুন, এখনো সবকিছু শিখে উঠতে পারোনি। এভাবে আইডিয়া দিতে দিতে আর ভুল করতে করতেই তো শিখবে। আমরাই আমারই উচিত হয়নি তোমাকে চুপ করিয়ে দেওয়াটা। সমস্যা নেই ম্যাম, আমার অভ্যাস আছে। ছোটবেলা থেকে বাড়িতে সবাই চুপ করে দিয়ে আসছে। আমি সবার ছোট তো, আমার যে কোনো মতামত থাকতে পারে, এটা বাড়ির কারো মনে হয় না। নিজের মতো করে অনেকটা সময় গল্প করে গেল মাহমুদ। ওরা আজ উপলব্ধি করলো এই ছেলেটার মধ্যে বিচিত্র এক সরলতা আর শিশু সুলভতা রয়েছে। এটা তো হার্টবিটের শব্দ না, মনে হচ্ছে যেন প্লেন চলছে। মানুষের হার্টবিট তো এমন হয় না। বিভ্রান্ত গলায় বলল কথা। আশাদ অবাক হয়ে বলল, মানুষের হার্টবিটের শব্দ তুই কিভাবে চিনছিস রে? কার্টুন থেকে, কার্টুনের টেনশনের মোমেন্টে হার্টবিটের আওয়াজ শোনায়। আশাদ আর ওরা দুজনেই হেসে ফেলল মেয়ের যুক্তি শুনে। মেয়েটা তার বাবার মতোই বুদ্ধির অধিকারী হয়েছে, তাকে বোকা বানানো নেহাত সহজ কথা নয়। ওরা হাসি মুখে বলল, আমার কথা কত স্মার্ট দেখেছো? আশাদ বিস্মিত ভঙ্গিতে বলল, তাই তো দেখছি। আজ সকালে ওরাকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে গেছিল আশাদ। আল্ট্রাসাউন্ডে আজই প্রথম বাবুর ছোট্ট হৃৎপিণ্ডের ধুকপুক শোনে তারা। সেই থেকে আশাদের উচ্ছ্বাসে কোনো প্রকার কমতি নেই। রেকর্ড করে আনা হয় হৃদস্পন্দনের ধ্বনি অনবরত শুনিয়ে যাচ্ছে। শুনবেই না বা কেন? এই ধ্বনি যে তার কাছে পৃথিবীর সব থেকে সুমধুর ধ্বনি। হসপিটাল থেকে তারা দুজনেই গেল কথাকে স্কুল থেকে তুলতে। কথার মনের মাঝেও আজ তাই আনন্দের ছড়াছড়ি। সবসময় তাকে ওরাই স্কুল থেকে তুলতে আসে, মাঝে মধ্যে আস্বাদও আসে। তবে দুজনেই যখন একসঙ্গে আসে তার দিনটা যেন একটু বেশি আনন্দের হয়ে ওঠে। এ কথাটা সে আস্বাদ বা ওরাকে কাউকে জানায়নি। জানালে তারা ইচ্ছে করে কথাকে আনন্দ দেওয়ার জন্যে মাঝে মধ্যে একসঙ্গে তুলতে যাবে। আনন্দটা আগের মতো থাকবে না তখন আর। কথাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এলো আস্বাদ আর ওরা। আজ আস্বাদের শুটিং শুরু হবে দুপুরের পর, তাই তেমন একটা তাড়া নেই। বাড়ি ফিরেই বসার ঘরে সোফায় বসে আস্বাদ আয়োজন করে মেয়েকে অনাগত অতিথির হৃদস্পন্দন শোনাতে ব্যস্ত হয়ে পড়ল। আস্বাদ আর ওরা আগে একবার কথাকে জানিয়েছিল খুব শীঘ্রই সর্বক্ষণ তাকে সঙ্গ দেওয়ার জন্য কেউ একজন আসছে। সেবার কথা বিশ্বাস করেনি তাদেরকে। আজ বাবুর হৃদস্পন্দন শোনার পরও যেন ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। তাই তো তার হৃদস্পন্দনকে প্লেনের আওয়াজের সঙ্গে তুলনা করছে, যদিও আল্ট্রাসাউন্ডে শিশুর হৃদস্পন্দন খানিকটা উড়ন্ত প্লেনের মতোই শোনায়। আশাদ সুন্দরভাবে মেয়েকে বুঝিয়ে বলল, একদম, ছোট বাবুটার হার্টবিট এমন প্লেনের আওয়াজের মতোই হবে বাবা। তোর ভাই বাবন যে আসছে সে তো অনেক ছোট, তোর থেকেও ছোট। কথা কৌতূহল ভরা গলায় বলল। ও এখন কোথায় বাবা? আশাদ ওরার পেটের উপর হাত রেখে বলল, এই যে এখানে, আর কয়েকটা দিন পরেই আমাদের কাছে চলে আসবে। কথা গভীর আগ্রহ আর কৌতূহল নিয়ে তাকিয়ে রইল ওরার পেটের দিকে। কোনো মানুষ এখানে কি করে থাকতে পারে? বাবার কথাগুলো একেবারেই বিশ্বাস হচ্ছে না তার, আবার অবিশ্বাসও করতে পারছে না একেবারে। একটা ভাই বা বোনের স্বপ্ন তার বহুদিনের। তার স্কুলের বেশিরভাগ বন্ধুদেরই হয় ভাই না হয় বোন রয়েছে, তার নেই কেবল। এবার কি তবে সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে? কথা চিন্তিত গলায় বলল, আচ্ছা বাবা, আমার ভাই আসবে নাকি বোন? আশাদ আদুরে গলায় বলল, সেটা তো এখন বলতে পারছি না, আর কয়েকটা দিন পর এলেই বোঝা যাবে। ও কবে আসবে? কথা জিজ্ঞেস করার ভঙ্গিতে মনের অজান্তেই হেসে ফেলল ওরা। ভাই বা বোনের জন্য বেচারি এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছে যেন আর এক মুহূর্ত অপেক্ষা করাও তার পক্ষে কষ্টসাধ্য। আশাদ সহজভাবে বলল, বেশি দিন না, মাত্র 6 মাস পর। আমি কি ওর সাথে খেলতে পারবো? কেন পারবি না? ও কি আমার সাথে কার্টুন দেখবে? ওরা আশ্বাস দিয়ে বলল। অবশ্যই দেখবে সোনা, তুই যা বলবি তাই করবে। কথার এই কৌতূহল দেখে আশাদ আর ওরা দুজনেই মজা পাচ্ছে। তাদের দুজনের পাশাপাশি এখন কথাও বাবুকে নিয়ে নতুন নতুন স্বপ্ন সাজাতে শুরু করেছে। কথা এবার হাজির হলো নতুন কৌতূহল নিয়ে। আচ্ছা ওরা, ও আমাকে কি ডাকবে, আপা নাকি আপি? ওরা হাসি মুখে বলল, তুই কি চাস? আপি। তাহলে তাই ডাকবে, কথা আপি। বাবুটা একটু বেশি ভাগ্যবান। পৃথিবীতে আসার আগে এত মিষ্টি একটা আপি পেয়ে গেল সে, যে আপি ইতিমধ্যে অসম্ভব ভালোবাসে তাকে। কথার গভর্নেন্স পায়েল তাকে নিয়ে গেল তৈরি করে দেবে বলে। আজ সীমার বাড়িতে যাবে ওরা। কথাকে তো একা আর রেখে যাওয়া যায় না, তাকেও সঙ্গে নিয়ে যাবে।
কথা চলে যেতেই আশাদ অরার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে আনলো। অরা আতকে উঠে বলল, কি করছো আরশাদ? বাড়ি ভর্তি স্টাফ, কেউ দেখে ফেললে। আশাদ তাচ্ছিল্যের স্বরে বলল। ফেলুক তো। অরা ব্যস্ত ভঙ্গিমায় বলল। ফেলুক মানে? ছাড়ো আরশাদ। আশাদ দুষ্টুমির হাসি হেসে বলল, এমন ভাব করছো যেন তুমি আমার বউ না, আমার গার্লফ্রেন্ড। আমাদেরকে এভাবে দেখে ফেলে কেউ বিরাট পাপ হয়ে যাবে। ওরা কি বলবে ভেবে পাচ্ছে না। এই ছেলের লাগাম ছাড়া কথাবার্তার সঙ্গে সত্যিই পেরে ওঠা মুশকিল। আশাদ কোমল স্বরে বলল। আজ আমি অনেক খুশি। ওরা আশাদের বুকে মুখ লুকিয়ে বলল। আমিও। আশাদ ওরা চুলের মাঝে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমাকে অনেক অনেক ছ্যাং। ওরা আশাদের বুক থেকে মুখ তুলে তার দিকে তাকিয়ে কৌতূহলী ভঙ্গিতে বলল, থ্যাঙ্কস কেন? এই যে আমার বাবুটাকে তোমার ভালোবাসার আশ্রয় বড় করে তুলছো সেজন্য। ওরা ব্যঙ্গাত্মক স্বরে বলল। হ্যাঁ সেটাই, বাবু তো তোমার একার, আমার তো আর কেউ না। আরশাদ আর ওরা দুজনে একসঙ্গে হেসে ফেলল। আরশাদ তার শীতল ঠোঁটের স্পর্শ ওরার কপালে দিয়ে বলল, খেয়াল রেখো। কার? নিজের আর এই দুই বিচ্ছুর। ওরা আবারও আরশাদের বুকে মাথা রেখে বলল, তুমিও খেয়াল রেখো। রাখি তো, যতটুকু পারি তোমাদের খেয়াল রাখি। ধুর, আমি তোমার কথা বলছিলাম, নিজের খেয়াল রেখো আরশাদ। সেটার প্রয়োজন হয় না। কেন? আরশাদ দৃঢ় ভঙ্গিতে বলল। তুমি আছো না আমার খেয়াল রাখবে বলে। প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল ওরার ঠোঁট জুড়ে। জীবনটা আজকাল রূপকথার গল্পের মতো হয়ে যাচ্ছে। রূপকথার গল্পের প্রতিটা পাতায় যেমন কেবলই মুগ্ধতার ছড়াছড়ি, জীবনের প্রতিটা দিনও ঠিক তেমনই। প্রকৃতির কাছে কেবল একটাই প্রার্থনা ওরার, জীবনের প্রতি এই মুগ্ধতা যেন কোনো কালেই ফুরিয়ে না যায়। আরশাদ শুটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরপরই ওরাও কথাকে নিয়ে বেরিয়ে পড়ল সীমার বাড়ির উদ্দেশ্যে। ওর বিয়ের পর মাত্র একবারই ওরা গিয়েছে ও বাড়িতে। সীমা বেশ কিছুদিন ধরে ফোনে জোরাজোরি করছিল যাওয়ার জন্য, যদিও অফিসে কাজ, ভয়ানক চাপ, তবুও চাপের মাঝ থেকে ঠিকই সময় বের করে নিল ওরা। তার তেমন কোনো বন্ধু নেই, বন্ধু বলতে সারা জীবন যাকে চিনেছে সেই সীমা। বন্ধুত্ব এমনই একটা সম্পর্ক, যত্ন ছাড়া একে টিকিয়ে রাখা একেবারেই মুশকিল। তাই তো ওরা হাজারো ব্যস্ততার ভিড়েও সময় বের করে নিল সীমার জন্যে। সীমার বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে তীব্র আপ্যায়নের মধ্য দিয়ে যেতে হলো ওরাকে। সীমা ঠিকই বলে, তার শাশুড়ি সাবিহা বেগম অতিরিক্ত মিষ্টি, তার কথাবার্তার আচার আচরণের মধ্য দিয়ে অতিরিক্ত মিষ্টতার প্রকাশ ঘটে। ওরাকে 3-4 বার জিজ্ঞাসা করে গেলেন, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো মা? এমন একটা ভাব যেন ওরা আরেক শহর থেকে বেড়াতে এসেছে তাদের বাড়িতে। সীমার ননদ বর্ষা ওরাকে ঘুরে ঘুরে তাদের বাড়িটা দেখাতে ব্যস্ত হয়ে পড়ল। সীমার বিয়ের পর থেকে সাবিহা বেগম তাকে নিজের সংসার সাজানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সীমা নিজের পছন্দ মতোই বসার ঘরটা সাজিয়েছে। বসার ঘরের একটা দেয়ালে ফ্রেমে বাধাই করা আরশাদের অটোগ্রাফ। সীমা প্রথম যেদিন আরশাদের সঙ্গে দেখা করেছিল সেদিন নেওয়া এই অটোগ্রাফ। ফ্রেমটা চোখে পড়তে মনের অজান্তে হাসি ফুটে উঠল ওরার ঠোঁটে। ভালোবাসার মানুষকে কোনো না কোনোভাবে স্পর্শ করে এমন সকল কিছুই তার ভালোবাসা। সীমাদের পাশের বাড়ির ছোট্ট একটা মেয়ে এসেছে, কথা মুহূর্তেই মাঝেই তার সঙ্গে ভাব করে ফেলেছে। দুজনে মিলে এখন বর্ষার ঘরে বসে হইচই করছে। বাচ্চাদের এই এক দারুণ ক্ষমতা, সম্পর্ক গড়ে তুলতে তাদের খুব একটা সময় লাগে না। এনায়েত আর তার বাবা বাড়িতে নেই, দুদিনের জন্য নাকি গ্রামের বাড়িতে গেছে। ওরা অবাক হয়ে লক্ষ্য করলো এই এনায়েত কখনোই বাসায় থাকে না। সীমার সঙ্গে যখনই দেখা হয় বা ফোনে কথা হয় তখনই শোনা যায় সে বাইরে আছে। দুপুরে খাবারের ব্যাপক আয়োজন করেছেন সাবিহা বেগম। বিশাল ডাইনিং টেবিলে যে কত প্রকার খাবার দাবার দিয়ে সাজানো তাই গুনতেই হিমশিম খাচ্ছে ওরা সীমার বসা তিনজনই বসে পড়ল। সাবিহা বেগমকে হাজার জোরাজুরি করা সত্ত্বেও তিনি বসলেন না। বাড়ির সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত নাকি তিনি খেতে পারেন না। কথাকে হাজার ডাকাডাকি করেও ডাইনিং টেবিল পর্যন্ত আনা গেল না। নতুন বন্ধুর সাথে সে বর্ষার ঘরেই টিভি দেখছে আর খাচ্ছে। সাবিহা বেগম পরম যত্নে এক একটা আইটেম তুলে দিচ্ছেন সকলের প্লেটে। ওরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, এত রান্নাবান্নার কোনো দরকার ছিল না আন্টি। সাবিহা বেগম আন্তরিক গলায় বললেন, কি যে বলো মা, কিছুই তো করতে পারলাম না। আমি এমনিতেও মুড়ি ঘন্ট খাই না আন্টি। সাবিহা বেগম শুকনো মুখে বললেন, এটা তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো। ওরা সত্যিই মুড়িঘণ্ট খেতে পারে না, এই প্রসঙ্গে কথা বাড়ালেই তর্ক বেঁধে যেতে পারে। ওরা তাই নিঃশব্দে খাওয়ায় মনোযোগ দিল। সাবিহা বেগম অবাক ভঙ্গিমায় বললেন, তুমি তো কিছুই খাচ্ছ না মা, আর একটু পোলাও দেই। ওরা ইতিমধ্যে অনেক খেয়ে ফেলেছে, এমনিতে সে কম কম খায়। কনসিভ করার পর তবুও আরশাদের ধমকাধমকিতে খাদ্য তালিকা বাড়িয়েছে, তবুও এতটা খাওয়া তার পক্ষে সম্ভব নয়। ওরা আটকে উঠে বলল, আন্টি আমি আর খেতে পারবো না সত্যি।
সাবিহা বেগম জোর দিয়ে বললেন, পারবে না মানে পারতেই হবে। ওরাকে আর কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে সাবিহা বেগম তার প্লেটে চামচ ভর্তি পোলাও তুলে দিলেন। ওরা অসহায় দৃষ্টিতে তাকালো সীমার দিকে। সীমা মজার ছলে বলল, এটা হলো আমার শাশুড়ি মায়ের খাবারের অত্যাচার। তুই একদিন বেড়াতে এসেছিস বলে এই অত্যাচার করেছে এমনটা কিন্তু না, আমাদের সবাইকে প্রতিদিনই এইভাবে অত্যাচার করে। সাবিহা বেগম হতাশ ভঙ্গিতে বললেন, তোমরা আজকালকার মেয়েরা কি সব ডায়েটিং করো। আমার মেয়েটাকে দেখো না, নিজেকে ফিট রাখবে বলে নাকি ডায়েটিং করে। আরে বাবা, কম খেয়ে আবার নিজেকে ফিট রাখা যায় নাকি? বর্ষা গোমরা মুখে বলল, থাম তো তুই। ওরা মা শোনো, এই সময়ে কিন্তু একেবারেই ওসব ডায়েটিং করবে না। ডায়েটিংয়ের জন্যে সারা জীবন পড়ে আছে। আগে বাচ্চার ভালোটা দেখতে হবে তো নাকি? ওরা হাসি মুখে হ্যাঁ সূচক মাথা নাড়ল। মায়েরা সত্যি অসাধারণ। নিজের ভালোর পরোয়া না করে সন্তানের ভালোটা করতে তারা ঝাঁপিয়ে পড়ে। এই অসাধারণত্বের তালিকায় আর কদিন পর তার নামটাও যোগ হতে যাচ্ছে ভাবতেই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে ওরা আবারও তাদের বসার ঘরটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। তার বান্ধবীর রুচির প্রশংসা না করে উপায় নেই। চমৎকার সব পেন্টিং আর শোপিস দিয়ে সাজিয়েছে ঘরটাকে। ও ঘর থেকে কথার চেঁচামেচির আওয়াজ আসছে, আনন্দময় চেঁচামেচি। আজ বহুদিন পর মেয়েটাকে এত আনন্দিত লাগছে। ওরা উঁচু গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।